ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। অনেক তো ঘুরলে দীঘা আর পুরী, চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই মন্দারমণি। তবে হ্যাঁ, মন্দারমণির নামটা শুনে তোমরা অনেকেই ভয় পেয়ে গেলে যে মন্দারমণি যাব না, প্রচুর টাকা খরচা। না না, আমরা মিডিল ক্লাস ফ্যামিলির লোকজনেরা এই কথাটা একবার হলেও ভেবে থাকি। তবে না, আজকে আমি শুধুমাত্র তোমাদের জন্য একদম সহজ পদ্ধতিতে খুব কম খরচায় ঘুরিয়ে দেখাবো মন্দারমণি। কম খরচায় কোথায় হোটেল নিয়ে থাকবে, কম খরচায় কোথায় খাবার দাবার পাবে, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। কোথা থেকে ট্রেন ধরে, তোমরা কিভাবে গাড়ি ধরে এবং তোমরা লোকাল ট্রেনে করে পৌঁছাবে এই মন্দারমণিতে। তো চলো আজকে আর বেশি কথা বলে ভিডিওটি বাড়িয়ে দেব না, এখান থেকে ভিডিওটি স্টার্ট করব। আজকের জার্নিটা আমি কিন্তু স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে। তাই একদম ভোরবেলা আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। হ্যাঁ, তোমরা যদি একদম কম টাকায় কম খরচায় মন্দারমণিটা ঘুরতে চাও, তাহলে কিন্তু তোমাদেরও একটু সকাল সকাল জার্নিটা স্টার্ট করতে হবে। আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে এখন সোজা চলে যাব সাঁতরাগাছি স্টেশনে, কারণ সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু আমাকে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিতে হবে দীঘার লোকাল ট্রেন ধরে। কোন ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশনে যাব? আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল ধরে 4:50 খড়গপুর লোকাল ধরে সবার ফার্স্টে পৌঁছে যাব সাঁতরাগাছি স্টেশনে, কারণ সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু আমাকে রওনা দিতে হবে মন্দারমণির উদ্দেশ্যে। হ্যাঁ, তাও দীঘা লোকাল ট্রেন ধরে। আর আমি কিন্তু বারবার করে টিকিট কাটার ঝামেলা রাখিনি, হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট কিন্তু দীঘা লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি পার পার্সন 45 টাকা দিয়ে। আর সেই ট্রেনে কিন্তু আমি মন্দারমণি পৌঁছে যাব। না না, মন্দারমণি যাওয়ার জন্য কোন স্টেশনে নামতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তবে এখন আমি ট্রেনের অপেক্ষায় রয়েছি। আমি কিন্তু এখন লোকাল ট্রেন ধরে সোজা পৌঁছে যাব সাঁতরাগাছি স্টেশনে। বাদ বাকি ডিটেলস আমি সাঁতরাগাছি স্টেশনে গিয়ে তোমাদের বলে দেবো। নিজস্ব প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু চলে এসেছে। হ্যাঁ, ট্রেনটি দাঁড়ালে পরেই আমি এবারে ট্রেনে উঠে পড়বো সাঁতরাগাছি যাওয়ার জন্য। তবে তোমরা কিন্তু হাওড়া স্টেশনের সাউথ ইস্টার্ন থেকে 15 থেকে 20 মিনিট বাদে বাদেই সাঁতরাগাছি যাওয়ার জন্য প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবে। আর ট্রেনে ওঠার পরে মাত্র 3টে স্টেশন পার করেই আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশনে। আমি কিন্তু একদম 5:30টার মধ্যে পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশনে। হ্যাঁ, এবার আমি তোমাদের বলছি আমার হাতে অনেকটা সময় রয়েছে, কারণ সাঁতরাগাছি স্টেশন থেকে যে ট্রেনটি আমি ধরবো সেটা কিন্তু 6:45-এ। তোমরা চেষ্টা করবে হাওড়া স্টেশন থেকে যখন ট্রেন ধরবে তখন 6টার আগে ট্রেন ধরে 6:45-এর আগে কিন্তু এখানে পৌঁছানোর চেষ্টা করবে, তাহলে তোমাদের হাতেও কিন্তু অনেকটা সময় থাকবে। যেহেতু আমি আমার বেবিকে নিয়ে জার্নিটা করি, তাই আমি কিন্তু চেষ্টা করি হাতে সময় নিয়ে পুরো জার্নিটা কমপ্লিট করার, যেহেতু ট্রেনের ব্যাপার। যাই হোক, তোমাদেরকেও তাই আমি এই জিনিসটা কিন্তু বলে দিলাম। এবার হলো সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ধরার পালা। তবে আমি কিন্তু 3 নাম্বার প্ল্যাটফর্মে সিঁড়ির কাছে একদম দাঁড়িয়ে রয়েছি। দীঘা যাওয়ার এই লোকাল ট্রেনটা এটা কিন্তু অনেক সময় 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে দেয়, নয় 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে দেয়। তো আমি 3 নাম্বার প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে রয়েছি। অ্যানাউন্সমেন্ট করলে পরেই আমি কিন্তু সেদিকে চলে যাব। যদি 1-এর দিকে দেয় তাহলে 1 নাম্বার প্ল্যাটফর্মে চলে যাব, যদি 4 নাম্বার প্ল্যাটফর্মে দেয় তাহলে 4-এর দিকে চলে যাব। তো চলো, ট্রেনের অপেক্ষায় রয়েছি, ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো। তবে তোমাদের বলছি, আমি তোমাদের বলেছিলাম হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট কিন্তু দীঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটে নেবে, তাহলে তোমাদের কিন্তু বারবার করে টিকিট কাটা ঝামেলা থাকবে না। আর আমি তো মন্দারমণি যাব, তো মন্দারমণি যাওয়ার জন্য কোন স্টেশনে নামবো সেটা জানার জন্য আমার সাথে তোমরা থাকো। তবে এখন আমি রয়েছি অপেক্ষায় সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ধরে মন্দারমণির উদ্দেশ্যে যাওয়ার। আমি অপেক্ষায় ছিলাম যে আমি যে ট্রেনে করে মন্দারমণি পৌঁছাবো। তবে সেই ট্র্যাকে চলে এলো বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, পুরী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সাঁতরাগাছি হয়েই যায়। তবে তোমরা যদি কেউ আগে পৌঁছে যাও, তোমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলো না। হ্যাঁ, ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দেবে তার ঠিক 10 মিনিট আগেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে। 3 নাম্বার প্ল্যাটফর্মে আমি তো দাঁড়িয়েছিলাম, কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে 4 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু দীঘা যাওয়ার ট্রেনটি দিয়ে দিয়েছে। চলো, আমি তো দীঘা যাব না, আমি যাব মন্দারমণি। ট্রেনে উঠে পড়বো, কোন স্টেশনে নামবো তোমরা দেখতে থাকো। ট্রেনে তো উঠে পড়েছি, তবে তোমাদের বলে রাখছি, তোমরা যদি মন্দারমণি যেতে চাও তাহলে কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে এই ট্রেনটি যদি ধরো তাহলে কিন্তু পুরো ট্রেনটি ফাঁকা থাকে, বসার সিটটা তোমরা কিন্তু পেয়ে যাবে, এটা আমি তোমাদের বলতে পারবো। হ্যাঁ, আরো একটি ইনফরমেশন দিয়ে দেবো, যারা দীঘা যেতে চাইছো তারাও কিন্তু এই ট্রেনে সোজা চলে যেতে পারো দীঘা। তবে আমি মন্দারমণি যাব, সিট ফাঁকা রয়েছে, চলো বসে পড়ি। সঠিক টাইমে সাঁতরাগাছি স্টেশনের একদম 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে
আমাদের ট্রেন কিন্তু ছেড়ে এই মাত্র তমলুক স্টেশন পার করেছে। হ্যাঁ, কোন স্টেশনে নামবো সেটা তোমরা জানতে পারবে। তবে তোমরা যদি সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনে ওঠো, আমি বলবো বসার সিটটা কিন্তু একদম কনফার্ম পেয়ে যাবে। আমি কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে 6:45-এ আমার জার্নিটা স্টার্ট করেছিলাম, ট্রেনে উঠেছিলাম। আর আমি কিন্তু এখন আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে পড়েছি সকাল ঠিক 10:30টার সময়। মন্দারমণি যাওয়ার জন্য আমাকে কিন্তু নামতে হয়েছে আশাপূর্ণা দেবী স্টেশনে। হ্যাঁ, সোজা কিন্তু ট্রেন বেরিয়ে গেল দীঘার দিকে। যারা দীঘা যেতে চাইছো তারা কিন্তু এই ট্রেনে দীঘাও পৌঁছে যেতে পারো। তবে এখন কিন্তু আমি আশাপূর্ণা দেবী স্টেশন থেকে বাইরে বেরোবো কোন রাস্তা ধরে সেটা বলে দিচ্ছি। যেদিক থেকে আমি ট্রেনে করে এসছি আমি কিন্তু ঠিক সেদিকেই মানে সাঁতরাগাছির দিকেই আবার ব্যাক করব গাড়ি ধরার জন্য। পায়ে হেঁটে আমি কিন্তু চলে এসেছি একদম আশাপূর্ণা দেবী লেখা রয়েছে যেই জায়গাটা, মানে বোর্ডটা সাইনবোর্ডের সামনে। আর সাইনবোর্ডটার পাশ দিয়ে কিন্তু সরু একটা মাটির রাস্তা চলে গেছে। এই মাটির রাস্তা দিয়েই আমি ওই মেন রোডটার কাছে চলে যাব, ওখান থেকে গাড়িটা ধরবো। কোথায় যাব সেটা আমি তোমাদের জানিয়ে দেব। তবে তার আগে তোমাদের বলে দিচ্ছি, আমি যেহেতু লোকাল ট্রেনে এসেছি তাই আমি কিন্তু নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনে। এখান থেকে কেটে কেটে আমি পৌঁছে যাব মন্দারমণিতে। কিভাবে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তবে যারা এক্সপ্রেস ট্রেনে আসবে তারা কিন্তু কাঁথিতে নামবে। কাঁথিতে নেমে তোমরা যদি বাজেটটা একটু হাই রাখো আমি বলবো রিজার্ভ করে মন্দারমণিতে পৌঁছে যেতে পারো। আর যারা ভাবছো একদম আমার মতো লো বাজেটে ঘুরবে তারা কিন্তু আমাকে ফলো করে আমার মতো ঘুরে নিতে পারো। আমি কিন্তু চলে এসেছি একদম মেন রোডের সামনে, যেখান থেকে আমি গাড়িটা ধরবো। আমি কিন্তু এই রোডে আসার সাথে সাথেই টোটো পেয়ে গেছি। এখান থেকে মানে আশাপূর্ণা দেবী স্টেশনের কাছ থেকেই টোটো করে আমি যাব পিছাবনিতে। আমার কিন্তু পার পার্সন ভাড়া লাগবে মাত্র 15 টাকা করে। ঠিক বললাম তো দাদা? তো চলো আজকে দাদার সাথেই আমি চলে যাব পিছাবনিতে। সেখান থেকে কিভাবে আমি মন্দারমণিতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। চলো এখন টোটোতে উঠে পড়ি। টোটোতে আমি উঠে পড়ার পরে যখন আমার জার্নিটা স্টার্ট করলাম, সত্যিকারের কথা এই আশাপূর্ণা দেবী স্টেশন থেকে পিছাবনি যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। আর আমাকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়েছিল। পিছাবনি মেন রোডে নামার সাথে সাথেই আমি কিন্তু চাউল খোলার জন্য টোটো পেয়ে গেছি। মানে আমাকে এখন পার পার্সন 10 টাকা ভাড়া দিয়ে পিছাবনি থেকে যেতে হবে চাউল খোলাতে। টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে উঠে পড়বো। পিছাবনি মেন হাই রোড থেকে এই চাউল খোলার রাস্তা কিন্তু মোটামুটি 1 কিলোমিটারের মতো। টোটো করে একদম খুব অল্প সময় আমার লেগেছিল। তবে এটা কিন্তু মেন হাইওয়ে, কলকাতা থেকে দীঘা যাওয়ার মেন রোড। টোটো থেকে আমি কিন্তু নেমে পড়েছি চাউলখোলা মোড়ে। এখান থেকে আমি কিন্তু এই টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এখানে টোটো অটো দুটোরই স্ট্যান্ড রয়েছে। আমি কিন্তু অটোতেই শেয়ার গাড়ি করে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব মন্দারমণিতে। তো চলো, এখানে অটো দাঁড়িয়ে রয়েছে, অটোতে উঠে পড়ি। আমি তো শেয়ার গাড়ি করেই রওনা দিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। তবে তোমরা চাইলে গাড়ি কিন্তু রিজার্ভ করে নিতে পারো, সেটা টোটোই হোক বা অটোই হোক। তবে তোমরা যদি রিসর্ট বুক করে থাকো, রিসর্টের নাম বললে পরে রিসর্টের দূরত্ব যতটা হবে ভাড়া কিন্তু ততটাই বাড়বে। আমি কিন্তু অটো থেকে নেমে পড়েছি একদম মন্দারমণি যে বিচের সামনে যে মনসা মন্দির তার ঠিক সামনে। এখানে দেখো অটো স্ট্যান্ড কিন্তু রয়েছে, সামনে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। হ্যাঁ, এবার কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা মন্দির, মনসা মন্দির। আর আমি এই রাস্তা ধরেই কিন্তু সোজা চলে যাব বিচের দিকে। আমি অনেস্টলি বলছি, আমি কিন্তু মন্দারমণিতে ফার্স্ট টাইম আসলাম, তাই মন আর মানছে না। হ্যাঁ, তোমরা এখানে এসে কম টাকায় কোথায় থাকতে পারবে তার সন্ধান তো অবশ্যই দেবো, কিন্তু তার আগে আমি একটু বিচটা ঘুরে আসবো। তো চলো বিচের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি যেহেতু একদম সকালবেলায় আমার জার্নিটা স্টার্ট করেছিলাম, তাই সকাল 11:30টার মধ্যে কিন্তু মন্দারমণি সি বিচের কাছে পৌঁছেও গিয়েছি। আমি কিভাবে কম খরচায় পৌঁছে গেলাম মন্দারমণিতে। হ্যাঁ, তোমরাও যদি ভাবছো যে মন্দারমণিতে আসবে আর কম খরচায় কি করে ঘুরবে, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো। লোকাল ট্রেনে করে একদম লোকাল গাড়ি করে তোমরা মন্দারমণিতে কি করে এসে পৌঁছাবে। যাই হোক, আমি তো তোমাদের বলে দেবো তোমরা এখানে কম খরচায় কোথায় থাকতে পারবে, কোথায় খাবার দাবার খেতে পারবে। তবে সত্যি কথা বলতে আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমি তোমাদের বললাম, তাই আমার কিন্তু একদমই মানে আর হয়েছিল না যে আমি আগে বিচটা দেখবো তারপরে কিন্তু আমি অন্য কোথাও যাব। তবে এখানে এসে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমি ভাবিনি। জল কিন্তু অনেক কাছে চলে এসেছে।
11:30-12টা প্রায় যখন বেজে গিয়েছিল, তখন কিন্তু প্রচুর মানুষজন এখানে চলে এসেছিল জোয়ারের জলে মজা করবে বলে। হ্যাঁ, জোয়ারের জল কিন্তু পুরো বীচ ভাসিয়ে দিয়ে গিয়েছিল। জল কিন্তু প্রচুর সামনের দিকে এগিয়ে এসেছিল। মানুষ যেখানে চলাফেরা করে সেসব জায়গাগুলোতেও কিন্তু জলে ভরে গিয়েছিল। তবে এখানে কিন্তু স্পিড বোর্ডেরও ব্যবস্থা রয়েছে। অনেককেই দেখলাম এই জোয়ারের টাইমে স্পিড বোর্ডে উঠে বেশ মজা করছে। মন্দারমণি সি বিচটা আমি তো ঘুরে দেখলাম, তবে আবার আমি আসবো, কিন্তু তার আগে তোমাদের আগে হোটেলের খোঁজটা দিয়ে দেব। তারপরে বাদ বাকি এখানকার যা ইনফরমেশন রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে পৌঁছাতে থাকবো। তো চলো, কোথায় তোমরা কম টাকায় ভালো হোটেল পাবে সেই জায়গার খোঁজে চলে এসো। সি বিচ থেকে আমি তো চলে এসেছি, আর এই হলো সি বিচের রাস্তা। সি বিচের রাস্তার একদম সামনের দিকে কিন্তু আজকে যেখানে আমি নাইট স্টে করবো সেই জায়গাটা। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো মনসা মায়ের মন্দির। মনসা মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে মেন রোড। মেন রোডের ঠিক সামনেই তোমরা কিন্তু একদম এখান থেকে দেখতে পাবে মাইতি গেস্ট হাউস। হ্যাঁ, আজকে কিন্তু এখানেই আমি নাইট স্টে করবো। এখানে থাকতে গেলে পরে কত টাকা খরচা পড়বে না পড়বে, এসি রুম আছে কি আর নেই, সমস্ত কিছু অল ডিটেলসে জানিয়ে দেবো। তার আগে আমি হোটেলের কাছে এগিয়ে যাব, চলে এসো। সবার ফার্স্টেই বলবো সরি, আসলে আমি বলেছিলাম মাইতি গেস্ট হাউস, তবে এটি হবে মাইতি হোমস্টে। তবে তোমরা হোটেল ভাবতেই পারো। চলে এসেছি বন্ধুরা হোটেলে, রুম দেখাবো। এখানকার ইনফরমেশন গুলো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, এবং পকেট ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি এই হোটেলে তোমরা থাকতে পারবে। চলো, সবার ফার্স্টে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো বড় একটি রুম। রুমটা কিন্তু বেশ খোলামেলা, কোনো রকম সমস্যা হবে না। রুমের এই সাইডে কিন্তু রয়েছে বড় বেড, দুটো বালিশ এবং ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। আর এখানে রয়েছে কিন্তু টিভি, সাথে রয়েছে এখানে বড় একটা টেবিল এবং চেয়ারের ব্যবস্থা। জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারটা ব্যবহার করতে পারো। এখানে রয়েছে ছোট্ট একটি টি টেবিলের ব্যবস্থা। আর টিভি তো দেখিয়ে দিয়েছি। এখানে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা রুমের মধ্যে ডাস্টবিন কিন্তু পেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, এবার চলো তাহলে তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা অনেকেই ভাবছো যে এখানে এসি রুম পাওয়া যাবে কি যাবে না। অবশ্যই পাওয়া যাবে, আস্তে আস্তে জানিয়ে দেবো। দেখো, ওয়াশরুমটা দেখানোর আগে এখানে দেখিয়ে দিচ্ছি বেসিন রয়েছে রুমের মধ্যেই, আর এখানে কিন্তু আয়নার ব্যবস্থা রয়েছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে কিন্তু শাওয়ার, হ্যান্ড শাওয়ার এবং বালতি, মগ, নর্মালি যা যা থাকে একটি ওয়াশরুমের মধ্যে সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। জামা কাপড় রাখার জন্য র্যাক রয়েছে, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। চলো আমি একটু এইদিকে ঘুরে যাচ্ছি। এইখানে কিন্তু রয়েছে দেখো জানলা। এই হলো জানলা, বাইরের খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, গাছপালা ভরা। আর এইখানে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ। যারা সাথে লাগেজ নিয়ে আসবে তারা কিন্তু এই ওয়ার্ড্রপটা ব্যবহার করতে পারো। তোমরা কিন্তু এই মাইতি গেস্ট হাউসে এসি এবং নন এসি দুটোরই সুবিধা পাবে। আমি যেরকম নন এসি রুম নিয়েছি, তবে তোমরা কিন্তু প্রত্যেকটা রুমেই এসির ব্যবস্থা পাবে। নন এসি রুম নিলে পরে তোমাদের 800 টাকা করে লাগবে পার নাইটে, আর তোমরা যদি এসিটা নাও তাহলে কিন্তু তোমাদের পার নাইটে 1300 টাকা খরচা পড়বে। আমি এত সুন্দর জায়গার একটি সন্ধান দিলাম, তবে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম কি দিলাম না, না টেনশন নেই, আমি কিন্তু ভিডিও স্ক্রিনে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব। তোমরা চাইলে পরে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি তোমাদের কিছু এক্সট্রা জানার থাকে সেই সব জিনিসগুলো জেনে নিতে পারো সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে। তাছাড়াও আমি তো রয়েছি, আমি কিন্তু চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুর ডিটেলস পৌঁছে দেওয়ার। তবে এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সোজা বাইরে বেরিয়ে পড়বো। বন্ধুরা, হোটেলের সন্ধান তো আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, তবে আমি কিন্তু একটু রুমে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম মন্দারমণি সি বিচের কাছে। হ্যাঁ, যখন আমি এখানে এসছিলাম তখন কিন্তু প্রচুর জোয়ার ছিল, আর জোয়ারের জল কিন্তু প্রায় একদম বিচের কাছাকাছি চলে এসেছিল। মানে যেই দিক দিয়ে তোমরা হাঁটবে সেখানেও জলে ভর্তি ছিল। তো আমি এই দিককার কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছাতে পারিনি বলে হোটেলের সন্ধানটা আগে দিয়ে দিলাম। তবে এখন কিন্তু জল অনেকটা কমে গেছে, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা দেখো বিচের ওপরে এরকম বেশ উঁচু উঁচু কাঠের ঘর দেখতে পাবে। এগুলো কিন্তু আসলে খাবার দাবারের ব্যবস্থা করার একটি জায়গা। তোমরা যদি ভাবো রান্না করিয়ে বা রান্না করা খাবার খাবে, তাহলে তোমরা কিন্তু বিচের ওপরে বসে বেশ মজা করে এই ঘরগুলোর মধ্যে বসার ব্যবস্থা রয়েছে, এখানে খাবার দাবার খেতে পারো। হ্যাঁ, জোয়ারের সময় একটা আলাদা অনুভূতি হবে, ওপরে বসে খাবার দাবার খাবে,
আর নিচ দিয়ে কিন্তু জল বয়ে যাবে। এটা কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। যাই হোক, তখন প্রচুর জল ওই ঘরগুলোর কাছে চলে গেছিল, তাই আসতে পারিনি। তো যাই হোক, এবার তোমরা ভাবছো যে খাবার দাবারের কথা বলে দিলাম। না না, মিল সিস্টেম খাবার দাবার কোথায় পাওয়া যাবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। যেহেতু ভিডিও শুট করতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, তাই দুপুরের খাবার দাবারটা আমি একটু স্কিপ করলাম। রাতে আমি যেখানে খাবার দাবার খাবো অবশ্যই তোমাদের বলে দেবো যে কোথা থেকে তোমরা বেস্ট খাবার দাবার খেতে পারবে। হ্যাঁ, এবার তোমরা ভাবতেই পারো, অনেকের মনে কোশ্চেন থাকতেই পারে যে বাজেট ফ্রেন্ডলি একটি হোটেলের সন্ধান দিলে, খাবার দাবারের সন্ধান দিলে, কিন্তু কোনো রিসর্টের সন্ধান দিলে না। দেখো, আমি কিন্তু অনেস্টলি বলবো, মন্দারমণি জায়গাটা কিন্তু একটু এক্সপেন্সিভ, একটু কস্টলি জায়গা। তো যারা আসবে, যাদের বাজেটটা একটু হাই রয়েছে, তারা কিন্তু এখানে বিচের লাগোয়াই একদম প্রচুর তোমরা রিসর্ট পেয়ে যাবে 1500, 1600, 1800, 2000 টাকার মধ্যে, এবং বেস্ট কোয়ালিটির তোমরা রিসর্ট পাবে। তোমরা চাইলে পরে এই রিসর্টগুলো পছন্দ করে থাকতে পারো। দেখো, একদম বিচের সাথে লাগোয়া, এই সিঁড়ি দিয়ে উঠে গেলে পরে রিসর্টগুলো। তো যাই হোক, একদম তোমরা রুম থেকে বেরিয়েই বিচ দেখতে পাবে। এরকম কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে, তোমরা পছন্দ করে থাকতে পারো। কিন্তু যারা একটু কম বাজেটের মধ্যে ঘুরতে চাইছো, তারা তো এসে আর বারবার করে ঘোরাঘুরি করবে না, আর হোটেল খুঁজে বেড়াবে না। তাই কিন্তু তাদের কথা মাথায় রেখে আমি একটা পকেট ফ্রেন্ডলি একটি হোটেলের সন্ধান দিয়ে দিলাম। বিকেল ঘনাতে না ঘনাতে এখানে দেখছি মন্দারমণি সি বিচ কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। কারণ আমি এখানে এসে দেখছি বেশ মানুষের আনাগোনা যেরকম হয়েছে, তেমনি কিন্তু স্পিড বোর্ডেরও ব্যবস্থা এসে দেখলাম। হ্যাঁ, এখানে দেখলাম প্রচুর টুরিস্টরা কিন্তু স্পিড বোর্ডে করে, এখানকার স্পিড বোর্ডে উঠে বেশ এনজয় করছে। দেখো, এখন কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে, যারা এসছে সকলেই কিন্তু জলে নেমে মজা করছে। যাই হোক, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি ভাবো বাড়ির প্রিয় মানুষদের নিয়ে এসে বা নিজের মনের মানুষকে নিয়ে এসে কিছুটা সময় একদম খুব শান্ত নিরিবিলি জায়গাতে স্পেন্ড করবে, তাহলে আমি বলবো মন্দারমণি তোমরা বেছে নিতে পারো। হ্যাঁ, তবে এটাও বলবো, শনিবার রবিবার করে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। কিন্তু তোমরা যদি আসতে চাও, আমার মতো এরকম খোলামেলা পরিবেশে থাকতে চাও, এনজয় করতে চাও, তাহলে তোমরা কিন্তু বারে আসবে। যেরকম সোমবার, মঙ্গলবার, বুধবার, শনি রবিবারটা বাদ দিয়ে, শুক্রবার থেকে রবিবারটা বাদ দিয়ে তোমরা আসার চেষ্টা করবে। তাহলে কিন্তু বেশ কোলাহল মুক্ত একটা পরিবেশ তোমরা এখানে দেখতে পাবে। তবে মন্দারমণিতে কিন্তু আরো একটি জায়গা রয়েছে, সেটা হলো লাল কাঁকড়া বিচ। সেটাও কিন্তু দেখার ইচ্ছে আমার রয়েছে। তাই আমি এখন মন্দারমণি সি বিচ ঘুরে সোজা চলে যাব মেন রোডের দিকে। সেখান থেকে গাড়ি ঠিক করে সোজা বেরিয়ে যাব লাল কাঁকড়া বিচের দিকে। হ্যাঁ, তবে কত টাকা গাড়ি ভাড়া লাগছে না লাগছে সেটা জানার জন্য আমাকে যেতে হবে রোডে। তো চলো সেদিকে এগিয়ে যাওয়া যাক। মনসা মন্দিরের সামনে থেকে আমি কিন্তু টোটো ড্রাইভারের সাথে কথা বলে আমি একটা টোটো ঠিক করে নিয়েছি, যাব লাল কাঁকড়া বিচে। হ্যাঁ, যে দাদার সাথে আমি আজকে লাল কাঁকড়া বিচে যাব, সেই দাদার সাথে কথা বলে নিয়েছি। দাদা কিন্তু আপ ডাউন করিয়ে দেবে। মনসা মন্দিরের সামনে যে অটো স্ট্যান্ডটা, সেখান থেকে আমি টোটো ঠিক করেছি। টোটো নিয়ে যাব লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া বিচে আমি যতক্ষণ থাকবো, দাদাকে কিন্তু আমি বলে দিয়েছি আমি এতক্ষণ থাকবো। দাদা বলেছে ঠিক আছে, তোমরা যতক্ষণ থাকবে, তারপরে কিন্তু আমাকে কল করে দেবে, আমি ঠিক টাইমে তোমাদের নিয়ে আসবো। যাওয়া আসা আমাদের কিন্তু 150 টাকা ঠিক হয়েছে। আর এই টোটো করেই কিন্তু আজকে আমি সোজা চলে যাব লাল কাঁকড়া বিচের দিকে। তো চলো, সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে, সেখানকার সৌন্দর্যটা কেমন, সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। তবে এখন আমি টোটো ধরে সোজা চলে যাব লাল কাঁকড়া বিচের দিকে। মন্দারমণি ঘুরতে গিয়ে একজনের সাথে যে এত সুন্দরভাবে সাক্ষাৎ হবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি কাকুর কথা বলছি, যে কাকু টোটো করে আমরা ঘুরেছিলাম। এই কাকু কিন্তু ভীষণ ভালো মানুষ। তোমরা যদি মন্দারমণি কিংবা দীঘা যে কোনো জায়গায় ঘুরতে যাও, তোমরা এই কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কাকু কিন্তু ভীষণই ভালো মানুষ, অনেক কম টাকায় তোমাদের ঘুরিয়ে দেবে। আমি কিন্তু টোটো থেকে নেমে পড়েছি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ঠিক সামনে। হ্যাঁ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ঠিক এই দিকে, তার উল্টো দিকে কিন্তু সরু একটি মাটির রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমাকে চলে যেতে হবে লাল কাঁকড়া বিচের দিকে। চলো, এই রাস্তা ধরে এবারে লাল কাঁকড়া বিচের দিকে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, যে কথাটা অসমাপ্ত রয়ে গিয়েছিল, যে কাকুর সাথে ঘুরেছিলাম, সেই কাকুর কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা? হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু কাকুর কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। তবে এখন আমি চলে এসেছি লাল কাঁকড়া বিচে।
তোমরা আশেপাশের ভিউটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর জায়গা। পুরো চারিদিকে কিন্তু সাদা বালু আর প্রচুর বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু বিচ রয়েছে, জলটা অনেকটা দূরে রয়েছে। তবে আমার যেন এই জায়গাটা এসে মনে হলো মন্দারমণি থেকেও আমার যেন লাল কাঁকড়া বিচটা বেশি ভালো লাগলো, যেটা আমার কাছে মনে হচ্ছে। এবার সকলের পছন্দ সেম হয় না, তোমাদের পছন্দ অন্যরকম হতে পারে। তবে সত্যি কথা বলতে আমি যে রাস্তাটা ধরে আসলাম সেই রাস্তাটারও না একটা আলাদা রকম সৌন্দর্য রয়েছে। তারপরে বিচের সৌন্দর্য তো রয়েইছে। চলো এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিনা সেটা আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রচুর লাল কাঁকড়া, সিরিয়াসলি প্রচুর লাল কাঁকড়া, দেখো পুরো লাল কাঁকড়ায় ভরে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানকার বালুটা সাদা, কিন্তু ওই সাইডের বালুটা একটু কিন্তু কালচে কালচে ভাব। যদি সাদা বালু হতো তাহলে তোমরা বুঝতে পারতে। প্রচুর লাল কাঁকড়া, দেখো আমি চেষ্টা করব ক্যামেরাটা কোথাও একটা জায়গায় সেট করে কাঁকড়াগুলোর শুট নেওয়ার। আমার সাথে সব জার্নিতেই আমার ছোট পুচকু থাকে, তোমরা তো জানো। তবে যেমন আমার ছেলে তেমনি হলো কাঁকড়াগুলো। একটা পা ফেলতে না ফেলতেই কাঁকড়াগুলো কোথায় যে হাওয়া হয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছিল না। তবে লাল কাঁকড়া বীচ দেখে যাদের ভালো লাগবে তাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে লাল কাঁকড়া বীচে থাকার কোনো ঠিকানা রয়েছে কিনা, তাও স্বল্প মূল্যে। হ্যাঁ, লাল কাঁকড়া বীচের একদম সাথেই লাগোয়া কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে ছোট ছোট, তোমরা চাইলে এখানে থাকতে পারো। আর তাছাড়াও এখানে কিন্তু রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। আমি চেষ্টা করব সেখানে গিয়ে যদি সেখানকার কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। সেখানে থাকতে গেলে পরে কি ডিটেলস তোমাদের জমা দিতে হবে বা কত টাকা রুম ভাড়া লাগতে পারে সেসব আমি জানবো। অবশ্যই আমি জানতে পারলে পরে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখন আমি লাল কাঁকড়া বীচ ঘুরেই এই রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের দিকেই এগিয়ে যাব। চলে এসেছি আমি এবারে রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠের একদম ঠিক ভেতর প্রাঙ্গণে। হ্যাঁ, সবার ফার্স্টে আমি কিন্তু জুতো খুলেই এন্ট্রি করেছিলাম মন্দির প্রাঙ্গণে। রামকৃষ্ণদেবের আগে দর্শন করে নিয়েছিলাম, তারপরে তোমাদেরকে ছোট্ট করে চেষ্টা করেছি এখানকার কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়ার। হ্যাঁ, তোমরা যদি চাও যে এখানকার একদম পুরো ডিটেলস, রুমগুলো কেমন, খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু জানার ইচ্ছা থাকলে পরে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেব এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে দেব। তবে এখানকার রুমগুলো কেমন তোমরা তো দেখতেই পারছো। রুম, ওয়াশরুম প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারেরও ব্যবস্থা রয়েছে। তবে তোমরা কিন্তু এখানে থাকতে গেলে পরে থাকা এবং খাওয়া পার হেড ওয়ান নাইটে কিন্তু মাত্র 600 টাকা করে খরচা পড়বে। আমি কিন্তু লাল কাঁকড়া বীচ ঘুরে এবং বিবেকানন্দ মঠ ঘুরে সোজা চলে এসেছি আবার মন্দারমণি সি বিচে। হ্যাঁ, যখন আমি এখান থেকে বেরোই লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে তখন কিন্তু এই মার্কেটটা খোলেনি, কারণ তখন একটু আলো ছিল, দিনের আলো ছিল। তো সন্ধে ঘনাতে না ঘনাতেই দেখছি এখানে কিন্তু প্রচুর দোকানপাট খুলে গেছে। এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে বিচের ওপরেই, তো সেই মার্কেটটাও খুলে গেছে। এখানে তোমরা কিন্তু সাজগোজের জিনিস থেকে শুরু করে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্রচুর রকমের আইটেমের জিনিস কিন্তু পেয়ে যাবে। তারপরে বলি, বিচে আসবে আর মাছ ভাজা খাবে না তা তো হতেই পারে না। তাই কিন্তু বিচের পাড়ে একদম লাইন দিয়ে দেখো ছোট্ট ছোট্ট স্টল বসে গেছে। এখানে কিন্তু তোমরা মাছ ভাজিয়ে নিয়ে খেতে পারবে, মাছ ভাজা স্টল বসেছে। চলো এবারে আমি সোজা চলে যাব রাতের ডিনারটা কোথা থেকে সারবো সেই জায়গাতে। আর এই মার্কেটের ভেতরেই কিন্তু রয়েছে আজকে আমি রাতের খাবারটা যেখান থেকে খাবো সেই দোকানটা। আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কোথায় একদম খুব কম দামে ভালো মানের খাবার দাবার পাবে। দুঃখের বিষয় আমি কিন্তু নিজেও ওখানে খাবার দাবার খেতে পারলাম না, কারণ ভিডিও শুট করার কারণে কিন্তু হোটেলটি বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু খাবার দাবার কিনে নিয়েছি, বলতে পারো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু চিকেন কিনে দিয়েছিলাম, আর চিকেন 500 চিকেন রান্না করতে কিন্তু এখানে 70 টাকা নিয়েছে যিনি রান্না করে দিয়েছেন। রুটি নিয়ে নিয়েছি, পার পিস রুটি কিন্তু 5 টাকা করে লেগেছে। যাই হোক, আমি তো রাতের ডিনার এটা দিয়েই সারবো। তবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি ভাত খেতে চাও, আমি এখানে প্রায় লোকজনের কাছে শুনেছি যে ভালো খাবার দাবার কোথায় পাওয়া যাবে, বিশেষ করে ভাত, মাছ, মাংস। তো সকলেই বলেছে মা তারা হোটেলের কথা।
তোমরা যদি সেখানে খাও, তোমাদের কিন্তু নিরামিষ যদি খেতে চাও তাহলে 70 টাকা খরচা হবে, আর ডিম ভাত খেলে পরে তোমাদের কিন্তু 80 টাকা খরচা হবে, মাছ খেলে পরে 100 টাকা খরচা হবে, আর চিকেন খেলে পরে 150 টাকা খরচা হবে। তো তোমরা যারা ভাত খেতে চাইছো তাদের জন্য বলে দিলাম, মা তারা হোটেল ছাড়াও এখানে প্রচুর হোটেল রয়েছে, তোমরা সেখানেও খেতে পারো, একই রকমেরই দাম পড়বে। আর আমি কিন্তু আজকের এই খাবারগুলো বানিয়ে নিয়েছি, এগুলো খেয়েই আজকে রাতের ডিনারটা শেষ করব। আর সকালবেলা তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো চিকেনটা কেমন বানিয়েছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে স্মেলটা আসছে, স্মেলটাতেই বুঝতে পারছি চিকেনটা বেশ ভালোই করেছে। তবে আমি যে মাংসর যে পিসগুলো দোকান থেকে কাটিয়ে নিয়েছিলাম, বলে দিয়েছিলাম বড় বড়ই যাতে থাকে, ছোট যাতে না করে, যাই হোক সেরকম করে কিন্তু বানিয়ে দিয়েছে। আর আলু টালু দিয়ে বানিয়ে দিয়েছে, আলু আমাকে দিতে হয়নি। তো আলুরা দিদিরা দিয়েই কিন্তু বানিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে, চলো একটু ট্রাই করে দেখা যাক। মোটামুটি ভালো করেছে। তো চলো তাহলে খাবার দাবার ফিনিশ করে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। আমি কিন্তু নেক্সট ডে একদম সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সোজা চলে এসেছি হোটেল থেকে সমুদ্র সৈকতে। হ্যাঁ, আজকে হলো বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরাটা যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে, তাই তোমাদের বলছি যারা প্রচুর ইন্টারেস্টেড যে মন্দারমণি থেকে কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা কলকাতা বা হাওড়া ব্যাক করবে, তাদের জন্য খুব শিগগিরই কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আসছে। তবে আজকে তো আমি বাড়ি ফিরে যাব, তাই আমি সকালবেলা কিন্তু রেডি হয়ে চলে এসেছি সমুদ্র সৈকতে। তোমাদের বলছি ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও। নিজেদের মানুষের কাছে কিন্তু খুব খুব বেশি করে শেয়ার করতে পারো। যাই হোক, আজকে তোমাদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তাদের অনেকটা অনেকটা থ্যাঙ্কস। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।